বিটকয়েন নিয়ে চারিদিকে তো অনেক ভালো খবর, তাই না? বড় বড় প্রতিষ্ঠানগুলো আসছে, ইটিএফ চলে এসেছে। কিন্তু একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে। এত কিছুর পরেও বিটকয়েনের দামটা কেন যেন এক জায়গাতেই আটকে আছে। যারা বিনিয়োগ করেছেন তাদের জন্য এটা বেশ হতাশাজনক, তাই না? সব খবরই তো পজিটিভ, কিন্তু দাম আর এগোচ্ছে না। তো চলুন আজকের এই আলোচনায় আমরা এই রহস্যটার গভীরে যাওয়ার চেষ্টা করি। ব্যাপারটা কিন্তু কোনো ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পিরেসি থিওরি নয়। এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে একেবারে প্রতিষ্ঠিত আর পুরোপুরি আইনি কিছু আর্থিক কৌশলের ভেতরেই। আর এই কৌশলটার নাম হল ডেট স্পাইরাল বা ঋণের চক্রব্যূহ। চলুন এই ধারণাটাকেই কেন্দ্র করে আমরা এগোই। আমরা দেখব কিভাবে বিটকয়েনের এখনকার পরিস্থিতিটা ১০০ বছরেরও বেশি পুরনো একটা ফাইন্যান্সিয়াল প্লেবুকের সাথে মিলে যাচ্ছে। তো এই ঋণের ফাঁদ বা ডেট স্পাইরাল জিনিসটা আসলে কি? চলুন একটা খুব সহজ আর পরিচিত উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। তো এই যে ডেট স্পাইরাল বা ঋণের চক্রব্যূহ, সহজ ভাষায় বলতে গেলে এটা এমন একটা আর্থিক ফাঁদ যেখানে ঋণ শোধ করার জন্য নিজের অ্যাসেট বা সম্পদ বিক্রি করতে বাধ্য হতে হয়। কিন্তু মুশকিলটা হলো এই বিক্রির চাপেই অ্যাসেটের দাম আরও পড়ে যায়, ফলে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে, একটা দুষ্টু চক্রের মতো। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বললে একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন কেউ একজন ভেরিয়েবল রেটে লোন নিয়ে একটা বাড়ি কিনলেন। এখন হঠাৎ করে সুদের হার গেল বেড়ে, তার মাসিক কিস্তিটাও লাফিয়ে বেড়ে গেল, যা তার সাধ্যের বাইরে। শেষ পর্যন্ত কি হবে? তিনি আর কিস্তি দিতে না পেরে লোকসান হলেও বাড়িটা বিক্রি করতে বাধ্য হবেন। ব্যাস, এটাই হলো একটা ডেট স্পাইরালের সবচেয়ে সহজ উদাহরণ। আচ্ছা, এই সাধারণ উদাহরণটা তো বোঝা গেল। এবার চলুন এই আর্থিক নাটকের মূল চরিত্রের সাথে পরিচিত হওয়া যাক। কোম্পানিটার নাম মাইক্রোস্ট্র্যাটেজি। দেখুন, কাগজে কলমে এটা একটা সফটওয়্যার কোম্পানি, কিন্তু সত্যি বলতে এটা এখন একটা লেভারেজড বিটকয়েন ফান্ডের মতো কাজ করছে। মানে তারা প্রচুর পরিমাণে ঋণ নিয়ে সেই টাকা দিয়ে বিটকয়েন কিনছে। তো এই বিটকয়েন কেনার টাকাটা তারা আনছে কোথা থেকে? দেখুন, এখানে ৩টে মূল উৎস আছে: কমন স্টক, কনভার্টেবল বন্ড আর প্রেফার্ড শেয়ার। এখন প্রশ্ন হল, এতে সমস্যাটা কোথায়? সমস্যাটা হল এই বিভিন্ন ধরনের অর্থায়নের মিশ্রণ তাদের পুরো আর্থিক কাঠামোকে ভীষণ জটিল করে তুলেছে। আর এর মানে হল মার্কেটের সামান্যতম এদিক ওদিক হলেই তাদের উপর বিশাল একটা চাপ তৈরি হতে পারে। আর এই জটিলতাই কিন্তু তাদের সবচেয়ে বড় দুর্বলতা। আর চাপের কথা বলছিলাম, তাই না? এই সংখ্যাটা দেখুন। প্রতি বছর তাদের $৭০০ মিলিয়ন খরচ করতে হয় শুধু ঋণ আর বাধ্যতামূলক ডিভিডেন্ড মেটাতে। ৭০০ মিলিয়ন! হিসাব করলে দাঁড়ায় প্রতিদিন প্রায় $২ মিলিয়ন করে পুড়ছে। আর তাদের হাতে যে ক্যাশ আছে, তা দিয়ে এই বিশাল খরচ আর কতদিন চালানো সম্ভব? হিসাব বলছে বড়জোর আর মাত্র ২০ মাস। মানে ঘড়ির কাঁটা কিন্তু টিক টিক করে চলছে, সময় ফুরিয়ে আসছে, আর সময় ফুরলে তাদের হয়তো খুব কঠিন কোনো সিদ্ধান্ত নিতেই হবে। তো এই যে বিপুল পরিমাণ ঋণ আর হাতে সময় কম, এই দুটো মিলে কিভাবে একটা মারাত্মক দুর্বলতা তৈরি করছে আর কোম্পানিটাকে সেই ডেথ স্পাইরালের দিকে ঠেলে দিচ্ছে, সেটাই এখন আমরা দেখব। দেখুন, মাইক্রোস্ট্র্যাটেজির সামনে দুটো রাস্তা, একটা ভালো, একটা খারাপ। যখন তাদের স্টকের দাম উঁচুতে থাকে তখন সব ঠিক আছে। তারা আরও স্টক বিক্রি করে সেই টাকা দিয়ে বিটকয়েন কেনে, আর তাতে বিটকয়েনের দাম আরও বাড়ে। এটাকে বলে ফ্লাই হুইল এফেক্ট, একটা পজিটিভ চক্র। কিন্তু সমস্যাটা হয় যখন তাদের স্টকের দাম পড়ে যায়। তখন তারা আর নতুন স্টক বিক্রি করতে পারে না, ফলে তাদের ক্যাশ ফুরোতে শুরু করে। আর তখন টিকে থাকার জন্য তাদের নিজেদের কেনা বিটকয়েনই বিক্রি করতে হয়। আর এই বিক্রির চাপে বিটকয়েনের দাম আরও পড়ে যায়। ব্যাস, এটাই হলো সেই ভয়ঙ্কর ডেথ স্পাইরাল। ভাবছেন এটা হয়তো নতুন কোনো ঘটনা? একদমই না। ইতিহাসে চোখ ফেরালে দেখা যাবে এই ধরনের আর্থিক কৌশল আগেও বহুবার ব্যবহার করা হয়েছে। এটা আসলে একটা বেশ পুরনো আর পরিচিত ছক। আধুনিক ফাইন্যান্সের জগতে খেলাটা এভাবেই হয়। এখানে বেআইনি কিছু করার দরকারই পড়ে না। শুধু সিস্টেমের ভেতরের ইনসেন্টিভ স্ট্রাকচার বা প্রণোদনার কাঠামোটা বুঝতে হয়, আর তারপর সেই দুর্বলতাগুলোকে নিজের সুবিধার জন্য কাজে লাগাতে হয়। আর ইতিহাস কিন্তু আমাদের জন্য একটা বড় সতর্ক বার্তা।
যেমন দেখুন ২০০০ সালের শুরুর দিকে পাইপ ডিল নামে ঠিক এই রকমই একটা প্লেবুক ব্যবহার করা হয়েছিল। সেখানেও ঠিক একইভাবে ঋণদাতারা কোম্পানির দুর্বলতার সুযোগ নিয়ে তাদের স্টক শর্ট করে বিশাল লাভ কামিয়েছিল। আর তার ফল কি হয়েছিল জানেন? এর সাথে জড়িত ৪৮% কোম্পানি, প্রায় অর্ধেক, মার্কেট থেকে পুরোপুরি ডিলিস্টেড হয়ে গিয়েছিল, মানে উধাও। মাইক্রোস্ট্র্যাটেজির এখনকার কাঠামোতেও কিন্তু একই রকম ঝুঁকির গন্ধ পাওয়া যাচ্ছে। এটা দেখিয়ে দেয় যে এই আর্থিক খেলাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর এটা শুধু তত্ত্বকথা নয়, এর পেছনে ডেটাও আছে। তথ্য উপাত্ত পরিষ্কার দেখাচ্ছে যে যখনই বিটকয়েনের দামে একটু চাপ এসেছে বা মাইক্রোস্ট্র্যাটেজির অবস্থা খারাপ হয়েছে, ঠিক তখনই বড় বড় ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের বাজি ধরেছে এদের স্টকের দাম কমার পক্ষে। তো এতক্ষণ তো আমরা বিপদের কথা শুনলাম, কিন্তু চলুন এবার পুরো ব্যাপারটা একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি। হতে পারে এই যে হুমকিটা আমরা দেখছি, এটাই আসলে একজন সচেতন বিনিয়োগকারীর জন্য একটা বিরাট সুযোগ। আর গল্পের আসল টুইস্টটা ঠিক এখানেই। এই পুরো খেলার লক্ষ্য কিন্তু বিটকয়েনকে শেষ করে দেওয়া নয়। আসল লক্ষ্য হল মাইক্রোস্ট্র্যাটেজির মতো একটা বড় হোল্ডারকে চাপে ফেলে কম দামে তাদের থেকে বিটকয়েন কিনে নেওয়া। একটু অন্যভাবে ভাবলে এটা আসলে বিটকয়েনের দুর্বলতার লক্ষণ নয়, বরং বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছে এর প্রচণ্ড চাহিদার একটা প্রমাণ। তাহলে বাজারের এই খেলাটা বোঝার পর একজন দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীর কি করা উচিত? প্রথমত, ছোটখাটো খবরে আতঙ্কিত হয়ে সেল করে দেওয়া যাবে না। দ্বিতীয়ত, মাইক্রোস্ট্র্যাটেজির ক্যাশ রিজার্ভের দিকে কড়া নজর রাখতে হবে। তৃতীয়ত, নিজের ক্রিপ্টো পোর্টফোলিওতে ডাইভার্সিটি বা বৈচিত্র্য আনাটা খুব জরুরি। আর সবশেষে এই আর্থিক মেকানিক্স বা কৌশলগুলো বুঝতে হবে। সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে আর্থিক চাপটা তৈরি করা হচ্ছে, এটাকে কি আমরা একটা বড় হুমকি হিসাবে দেখব, নাকি এটাই আসলে কম দামে কেনার জন্য একটা চূড়ান্ত সংকেত, একটা গোল্ডেন অপরচুনিটি? হয়তো বাজারের এই অস্থিরতাকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে ফেলার সময় এসেছে।